প্রথমে যদি আসি তাহলে সামাজিক, রাজনৈতিক এবং অন্যান্য জায়গাতে নারীর অংশগ্রহণটা অনেক বড় একটা বিষয়। সংসদে আমরা দীর্ঘদিন দেখেছি যে 50টি সংরক্ষিত আসনের নামে নারী রাজনীতিবিদদের রাজনীতি করার জায়গাটাকে সংকীর্ণ করে তোলা হয়েছে। আমরা এখানে এটা বারবার এভাবেই নারী রাজনীতিবিদদের ছোট করা হতো যে এরা তো সংরক্ষিত আসনের অনির্বাচিত এমপি, এবং এর ফলে আমরা দেখেছি এই সংরক্ষিত আসনের দোহাই দিয়ে রাজনৈতিক দলগুলো পর্যাপ্ত পরিমাণে কখনোই নারীদেরকে নমিনেশন দিত না, এবং নারী রাজনীতিবিদদের উঠে আসার বা সত্যিকার অর্থে রাজনৈতিক গ্রুমিং যে আমরা যেটাকে বলি সেই রাজনৈতিক চর্চার পথটাকে সংকীর্ণ করে দেওয়া হতো। এনসিপি পরিষ্কার করে বলতে চাই, নিম্নকক্ষে 100টি সংরক্ষিত আসনে নারী প্রতিনিধিদের সরাসরি নির্বাচন এনসিপি চাচ্ছে, কারণ নির্বাচিত হয়ে আসলে নারী প্রতিনিধিরাও তাদের রাজনৈতিক চর্চাটা বজায় রাখতে পারবে, এবং এর ফলে ধীরে ধীরে যদি সমাজে নারী রাজনীতিবিদরা একটি সমান এবং ন্যায্য অবস্থানে চলে আসতে পারে তাহলে এই 100টি সংরক্ষিত আসনের সংখ্যাটাও ধীরে ধীরে কমিয়ে আনা হবে। এছাড়াও আমরা দেখতে পাই যে রাজনীতি করার ক্ষেত্রে আমরা যারা নারী রাজনীতিবিদরা রয়েছে আমরা দেখতে পাই যে সাইবার বুলিং ছাড়াও সরাসরি হামলার হুমকি, পরিবারের ওপরে হামলার চেষ্টা করা কিংবা যে কোনো ধরনের চরিত্র হননের চেষ্টার ফলেও আমাদের আসলে আইনি সাহায্য নেওয়াটা অনেক সময় ভিকটিম শেমিং কিংবা এই অনলাইন বুলিং এর কারণে কাজটা কঠিন হয়ে যায়। শুধুমাত্র আমাদের জন্যই না, সমাজের সকল শ্রেণী পেশা নারীদের ক্ষেত্রে এটা দেখা যায়। এমনকি খুব বড় বড় মানবাধিকার বিরোধী অপরাধের শিকার যখন নারীরা হয় সেখানেও ভিকটিমের পরিচয়টা চাইলেই ফাঁস করে দেওয়া সম্ভব। এখন অনলাইনে যুগ, খুব সহজেই ভিকটিমের পরিচয় ফাঁস হয়ে যাচ্ছে, সেখানে আরো বেশি করে সেই ভিকটিমের জীবন ঝুঁকিতে পড়ছে, ভিকটিমের পরিবার সামাজিকভাবে নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যাচ্ছে। সেখান থেকে ভিকটিমদের ব্যক্তি পরিচয় গোপন রাখার জন্য গণমাধ্যমের নীতিমালা জারি করার ব্যাপারে এনসিপি তার ইশতেহারে বলছে। আইনি সাহায্য যখন আমরা নিতে চাই তখন দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে নারী পুলিশ না থাকা কিংবা আলাদা করে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য কোনো কার্যকর সেল না থাকার কারণে নারীদের থানাতে কিংবা অন্যান্য আইনি মাধ্যমে সাহায্য চাওয়াটা নারীদের জন্য একটু অস্বস্তিকর হয়ে ওঠে। অনেক সময় অনেক ধরনের অপরাধ নারীর সাথে যা ঘটে যায় সেগুলো তারা পর্যাপ্ত এবং সহানুভূতিশীল পরিবেশের অভাবে নারীরা প্রকাশ করতে পারে না। এই জন্য আমরা দেখতে পাই নারীর সাথে ঘটে যাওয়া অনেক সহিংসতা এবং অপরাধ যেটা আসলে বিচারের আওতায় আসছে না। সেক্ষেত্রে প্রতিটি থানায় নারী সহিংসতা প্রতিরোধ সেল এবং নারী পুলিশ নিয়োগ বাধ্যতামূলক করার জন্য এনসিপি তার ইশতেহারে বলছেন। আমরা দেখতে পাই যে মাতৃত্ব এবং পরিবার সামলানোর মতো কিছু বেসিক দায়িত্বর কারণে নারীরা কিছু কিছু সময় তাদের কর্মক্ষেত্র থেকে সরে যেতে বাধ্য হয়, কিংবা কর্মক্ষেত্র এবং পরিবার দুটো একসাথে সামলাতে গিয়ে শিশু স্বাস্থ্যের পক্ষে কোনো ধরনের ঝুঁকি আসতে পারে, এবং মা এবং শিশু দুইজনেরই স্বাস্থ্যের জন্য একটি ঝুঁকিকর পরিবেশ তৈরি হয়। কারণ আমরা জানি যে শিশু তার জন্মের বেশ কিছুটা সময় মায়ের সান্নিধ্য তার জন্য অনেক বেশি জরুরি, এবং একটি নারীরও গর্ভধারণ এবং সন্তান জন্মদানের পর কর্মক্ষেত্রে পুনরায় ফিরে আসাটা সবকিছু সামলে ভীষণ চ্যালেঞ্জিং একটা বিষয়। সেখান থেকে সকল প্রতিষ্ঠানে পূর্ণ বেতনে 6 মাসের মাতৃত্বকালীন ছুটি এবং 1 মাসের পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করার জন্য এনসিপি তার ইশতেহারে উল্লেখ করছে। কারণ এই সময়ে মায়ের এবং সন্তানের পিতার খুব জরুরি, এটা একটা পিতার জন্য যে সে তার সন্তান এবং তার স্ত্রীর সাথে এই সন্তান জন্মদানকালীন সময়ে একটি পূর্ণাঙ্গ সময় সে দিতে পারবে। আমরা দেখতে পাই যে নারী স্বাস্থ্যের এমনিতেই বাংলাদেশের স্বাস্থ্য খাত আমরা দেখেছি করোনাকালীন সময়ে আমাদের খুব সম্যক অভিজ্ঞতা হয়েছে যে দুর্নীতি এবং অন্য সিন্ডিকেটের কারণে বাংলাদেশের স্বাস্থ্য খাত কতটা ভঙ্গুর এবং কতটা দুর্বল হয়ে আছে। নারী স্বাস্থ্য নিয়ে আলাদা করে সেই ধরনের কোনো প্রকল্প আমরা দেখতে পাই না। বিশেষ করে নারীদের প্রতি মাসের পিরিয়ডকালীন সময়ে তারা কিভাবে কর্মক্ষেত্রে, বাংলাদেশে আমরা দেখতে পাই রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম থেকে শুরু করে অন্য সামাজিক সমস্যাগুলো, এই পিরিয়ডকালীন সময়ে একটি নারীর জন্য তার কর্মক্ষেত্রে যাওয়া বা দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম সামলে নিজের অন্য পেশাগত জীবনযাপন করা এটা খুব কঠিন হয়ে পড়ে। এই জন্য সরকারি কর্মক্ষেত্রে নারীদের জন্য প্রতি মাসে একদিন অর্ধ বেতনে ঐচ্ছিক পিরিয়ড লিভ বাধ্যতামূলক করার জন্য এনসিপি তার ইশতেহারে উল্লেখ করছেন। সকল সরকারি প্রতিষ্ঠানে আমরা দেখতে পাই ডে কেয়ারের সুবিধা পর্যাপ্ত পরিমাণে নেই। এর ফলে পুনরায় আমি আগের কথাটা যদি উল্লেখ করতে চাই, মা এবং শিশু
দুজনেরই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে, মানসিক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে, এবং নারীর জন্য পরিবার এবং শিশুকে সামলে কর্মক্ষেত্রে আসাটা আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। এই জন্য সকল সরকারি প্রতিষ্ঠানের জন্য ডে কেয়ার সুবিধা বাধ্যতামূলক করতে হবে এবং বেসরকারি প্রতিষ্ঠানে ডে কেয়ার সুবিধার জন্য অবশ্যই প্রণোদনা প্রদান করতে হবে। আগেরটা এরপরেরটা আচ্ছা, নারীর স্বাস্থ্য এবং নিরাপত্তার পাশাপাশি আমরা নারীদের শিক্ষা নিয়ে যদি কথা বলতে চাই, শুধুমাত্র বাংলাদেশে আলাদা করে নারীদের নয়, সর্বোপরি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটি ভঙ্গুর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু নারী শিক্ষার্থীদের কথা যদি আলাদা করে উল্লেখ করতে হয়, সেক্ষেত্রে আমরা এর আগেও দেখেছি যে যেহেতু বাংলাদেশ একটি ডেভেলপিং কান্ট্রি, এখানে অর্থনৈতিক বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকে, সামাজিক বিভিন্ন ধরনের প্রথাগত সমস্যা থাকে। পরিবার একটা সময় পর্যন্ত নারী শিক্ষার্থীদেরকে স্কুলে পাঠাতে খুব একটা আগ্রহী ছিল না। উপবৃত্তি প্রকল্প খুব কার্যকর সেখানে একটি ভূমিকা পালন করেছে। ঠিক একইভাবে নারীদের উচ্চশিক্ষার জন্য একটি বৃত্তি প্রকল্পের কথা এনসিপি ভাবছে, এবং সেখানে আমরা রংপুর বিভাগের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে রংপুর বিভাগ দিয়ে শুরু করলেও পরবর্তীতে সারা বাংলাদেশে পাইলট প্রকল্প নামে আমরা এই প্রকল্পটি শুরু করতে চাই। সেখানে নারীর উচ্চশিক্ষার জন্য আমরা বৃত্তি প্রদান করব। এই বৃত্তি প্রদানটি দুটো ডিজাইনের মাধ্যমে হবে। একটি হচ্ছে স্টুডেন্ট লোন আকারে আর একটি হচ্ছে স্কলারশিপ আকারে। যোগ্যতা হিসেবে থাকবে রংপুর বিভাগে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছে, সংশ্লিষ্ট বছরেই প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুবিধাপ্রাপ্ত হয়েছে, স্বল্প আয়ের পরিবার থেকে আগত নারী শিক্ষার্থী এবং মেধাক্রম ও অঞ্চলভিত্তিক অগ্রাধিকার অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করা হবে। বৃত্তি হিসেবে মাসিক 5,000 টাকা সর্বোচ্চ 4 বছর করে এই উপবৃত্তিটি দেওয়া হবে, এবং বছরে প্রতি বছর আমরা কমপক্ষে 2000 শিক্ষার্থীকে এই প্রকল্পের আওতাভুক্ত করার চেষ্টা করব। এই শুধুমাত্র স্কলারশিপ দিয়েই এখানে আমাদের দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে না, কারণ উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও আমরা দেখেছি কর্মক্ষেত্রে নানা ধরনের চ্যালেঞ্জের কারণে নারীরা সেই শিক্ষা কাজে লাগাতে পারছে না। সেক্ষেত্রে এই পাইলট প্রকল্প একটি সামাজিক দায়বদ্ধতাও গ্রহণ করছে। সেখান থেকে স্নাতক শেষে নিজ এলাকাতে শিক্ষার্থীকে 2 বছর শিক্ষাদানের সুযোগ দেওয়া হবে, সম্মানজনক ভাতা এবং কর্মের নিশ্চয়তা দেওয়া হবে। এক্ষেত্রে এই প্রকল্পটি স্কলারশিপ আকারে কাজ করবে, কিন্তু কোনো শিক্ষার্থী উচ্চশিক্ষা শেষ করার পরেই যদি নিজ এলাকায় কিংবা এই প্রকল্পের আওতাভুক্ত কর্মক্ষেত্রে কাজ করতে না চায়, অন্য কোনো কর্মক্ষেত্রে যোগদান করতে পারে বা যোগদান করতে চাই, সেক্ষেত্রে বিনা সুদে এই স্কলারশিপের অর্থটি ফেরত দিতে পারবে। সেই ক্ষেত্রে এই অর্থটি স্টুডেন্ট লোন হিসেবে কাজ করবে। আমরা দেখেছি পৃথিবীর বিশ্বের বিভিন্ন দেশেই স্টুডেন্ট লোন প্রক্রিয়াটি চালু আছে, এবং সেটা শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষার পরেও চাকরিকালীন প্রস্তুতির সময়টার নিরাপত্তা নিশ্চিত করে। আমরা এই ধরনের একটি প্রকল্প, পাইলট প্রকল্প রংপুর বিভাগ দিয়ে শুরু করলে পরবর্তীতে বাংলাদেশের সকল বিভাগে এই কার্যক্রমটি ইনশাল্লাহ আমরা পরিচালনা করব। নারীর নিরাপদ যাতায়াত, এটা আলাদা করে উল্লেখ করা কেন জরুরি? কারণ আমরা দেখেছি যে ইফটিজিং থেকে শুরু করে নারীর প্রতি ঘটে যাওয়া অনেক ধরনের সহিংসতা এবং অপরাধ রাস্তায় সংগঠিত হয়। এটার মধ্যে আমরা ইতিপূর্বে দেখেছি অ্যাসিড নিক্ষেপ, আমরা ইতিপূর্বে দেখেছি যে কোনো ধরনের যানবাহনের মধ্যে যৌন হেনস্থা, এবং অতি অবশ্যই সরাসরি কিডন্যাপিং থেকে শুরু করে অন্যান্য ধরনের জীবনের প্রতি ঝুঁকিপূর্ণ অপরাধ এখানে সংঘটিত হয়েই থাকে। এই জন্য কর্মক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে নারীদের অংশগ্রহণকে নিরাপদ করার জন্য নিরাপদ যাতায়াত ব্যবস্থাকে এনসিপি অত্যন্ত জরুরি বলে মনে করে। সেই ক্ষেত্রে আমাদের দুটো প্রকল্প রয়েছে, একটি হচ্ছে